সারা পৃথিবীতে ক্রীড়াবিদদের নিয়ে একটা বড় আলোচনা বা চিন্তার জায়গা হচ্ছে যে ক্রীড়াবিদদের অবসর জীবন, যে অবসর জীবনে তাদের আয়ের উৎসটা কী হবে। দেখেন এইটা আসলে খুব জটিল একটা প্রশ্ন, কারণ ক্রীড়াবিদদের যে আয়ের জীবন এটা খুব সংক্ষিপ্ত হয়। যতই বেশি আয় করুক, এবং বেশিরভাগ ক্রীড়াবিদ তো বেশি আয় করে না, ফলে এদের অবসর জীবন খুব ক্রাইসিসের হতে পারে। একটা সময় পর্যন্ত বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অবসর নেওয়ার পরে ক্রীড়াবিদদের চলার মতো টাকা, সংসার চালানোর মতো টাকা আয় করা কঠিন হতো। এখনও আমরা খবর দেখি সাবেক ক্রিকেটার, সাবেক ফুটবলাররা সামান্য অসুস্থতায় বাড়ি গাড়ি সব বেচে পথে নেমে যান, লোকেদের কাছ থেকে হাত পাততে হয়। তো এই জিনিসটা সারা পৃথিবীরই চিত্র ছিল, সেটা আস্তে আস্তে বদলাচ্ছে। এবং সেক্ষেত্রে আসলে ক্রীড়াবিদদের সবচেয়ে বেশি করণীয় কী, এক্ষেত্রে ওয়ার্ল্ড অ্যাথলেটরা আসলে কী করেন, সেই ব্যাপারটা একটু আমরা আলোচনা করি। শুরুতেই একটা জিনিস বলি, ক্রীড়াবিদদের দূর থেকে দৃশ্যত অনেক ধনী বলে মনে হয়। সেই ধনী ক্রীড়াবিদ যে পৃথিবীতে নাই তা না, কিন্তু মাথায় রাখতে হবে যে পৃথিবীটা কিন্তু মেসি রোনালদো দিয়ে ভরা না। মেসি রোনালদো দুজন, এমনকি বাংলাদেশও সাকিব আল হাসানে ভরা না। সাকিব বাংলাদেশে একজন। এখন আপনি যদি হিসাব করেন তাহলে ইউরোপে কতজন খেলোয়াড় মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে? খুব বেশি না কিন্তু সংখ্যাটা। আপনি গুনে 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 ১০০-র বাইরে আসতে পারবেন না যাদের আয় মিলিয়ন ডলারের উপরে। এবার আপনি যদি আরও পেছাতে থাকেন, একসময় গিয়ে ৫০০ বা ১০০০-এর পরে গিয়ে দেখবেন যে তাদের আয় একজন সাধারণ বেসরকারি চাকরিজীবীর চেয়ে বেশি না। একই কথা বাংলাদেশের ক্ষেত্রে হিসাব করেন, যে সাকিবের ক্ষেত্রে সাকিব দেখবেন বাংলাদেশের পার্সপেক্টিভে কয়েকশো বা হাজার কোটি টাকার মালিক, কিন্তু আপনি আরেকটু পিছান, সংখ্যাটা বড় করেন, নাম্বারটা ১০-এর বাইরে গেলেই দেখবেন তারা খুব বেশি ধনী না, মানে মিডল ক্লাস লাইফ লিভ করতে পারে। নাম্বারটা যখন আপনি ২০০-র বাইরে চলে আসবেন, তখন দেখবেন যে তাদের প্রতি আপনার করুণা তৈরি হচ্ছে। মানে একটা ছেলে আপনার স্টার্টিংয়ে কোনো প্রতিষ্ঠানে জয়েন করে যে বেতন পায়, ও আমাদের দেশের বেশিরভাগ ক্রিকেটার, ফুটবলাররা বছরের হিসাব করলে মাসে আয় অত করে না। এখন তাহলে ক্রাইসিসটা আরও বড় দেখবেন আপনি কোথায়, যে এই যে লোয়ার লেভেল ইনকাম যারা করে, যাদেরকে প্রফেসর ইউনুস বলছেন যে পিরামিডের নিচের দিকে থাকে। ওই যে গতকালকেই কোনো একটা কন্টেন্টে বলতেছিলাম যে পিরামিডের ওপরের দিকে, এটা প্রফেসর ইউনুসের একটা তত্ত্ব, ওনার ইউনুস স্পোর্টস হাবের যে মূল আলোচনা, সেখানে এটা বলা হয়েছে যে স্পোর্টস জগৎটা একটা পিরামিডের মতো। এই পিরামিডের ওপরের দিকে বেশ কিছু ধনী অ্যাথলেট আছে, কিন্তু পিরামিডের ওপরটা যত সূক্ষ্ম হয় তত ধনীর সংখ্যা কমতে থাকে। একেবারে উপরে দেখা যায় ১-২ জন খুব ধনী। এভাবে যত আপনি পিরামিডের নিচের দিকে নামতে থাকবেন, তত প্রচুর সংখ্যায় নিডি অ্যাথলেট আছে। নিডি অ্যাথলেট, এরা হয়তো কোনো ক্রমে নিজের খেলোয়াড়ি জীবনটা পার করে। অ্যান্ড সেই খেলোয়াড়ি জীবনটা কত দিনের, এটা সাধারণ একটা হিসাব আছে। কেউ কেউ হয়তো ১৬-১৭ বছর বয়সে মিলিয়ন ডলার আয় শুরু করে দেয়, কেউ কেউ হয়তো ৪৫ বছর বয়স পর্যন্ত আয় করে, কিন্তু সেইগুলো ব্যতিক্রম আমরা হিসাব না করি। অ্যাভারেজ পৃথিবী জুড়ে অ্যাথলেটদের মূল আয়টা শুরু হয় ২৫ বছর বয়সে, এবং সেটা শেষ হয়ে যায় ৩৫-৩৬ বছর বয়সে। তার মানে দেখেন, অ্যাভারেজ খেলোয়াড়দের লাইফ স্প্যান হচ্ছে ১০ থেকে ১৫ বছর। এই সময়টাই তারা ওই যে তাদের সর্বোচ্চ আয়, যেটা আপনার মানে স্টার্টিং স্যালারি ছিল, সেই রকম আয়টা তারা করে মাত্র ১০ বছরের জন্য। এই ১০ বছর পরে সে কী করবে? এরপরে ড্রাস্টিক্যালি তার আয়টা কমে যায়, ড্রাস্টিক্যালি কমে যায়। মানে বেশিরভাগের ক্ষেত্রে আয়ের কোনো নির্দিষ্ট উৎসই থাকে না। ঠিক এই মুহূর্তে আমাদের দেশে যদি দেখেন, তাহলে এদের বেশিরভাগের আয়ের উৎস হচ্ছে ওই যে বিসিবিতে একটু কোচিং কোর্স টোর্স করে ছোটোখাটো কোচের চাকরি, সেগুলোতে আয় কত কম এটা শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। ইভেন তারা যদি বিসিবির আন্ডারেও কোচিং করায় বা এনএসসির আন্ডারেও চাকরি করে, আয় খুবই সামান্য, মানে করুণাযোগ্য আয়। এটা দিয়ে সংসারও চলে না ঠিকমতো। বা অনেকে আছে যারা একটু কথা বলতে পারে, একটু ইংরেজি বোঝে, তারা হয়তো আমাদের এখানে এখন অনেক বেসরকারি টিভি, সেগুলোতে যে ৩-৪ ঘন্টা কথা বলে ১,০০০ টাকা পায়, জানেন এরকম, মানে রেটটা খুবই পুয়ার। এখন এইভাবে তো আসলে মানুষের জীবন চলে না। তাদের তখন কি করতে হয়, নানা রকমভাবে একটু বিপদে পড়লেই হাত পাতা, অমুক তমুক এইগুলো কাজ করতে হয়। ওই যে বলতেছি বারবার, স্টারদের সঙ্গে মিলাবেন না, স্টার কিন্তু সব না। বেশিরভাগ খেলোয়াড়ই মুক্তার আলী বা এদের লেভেলের। এই যে আপনি দেখেন ৪০ বছর বয়সে টি-10 খেলতে দুবাই চলে যায়, এত কষ্ট করে, আপনারা হাসাহাসি করেন এসব খেলোয়াড়কে নিয়ে, যে বয়স হয়ে গেছে ৪৫, এখনও ডাকতেছে বলে যে খেলতেছে। কেন খেলে সেটা একবার ভেবে দেখেন, যে এই ৪০ বছর বয়সে ওর কি আর কোনো আয়ের উৎস আছে? এখন এই দায়টা কার? ও সমাজের দায় আছে, সমাজ তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করতে পারে না, রাষ্ট্রের দায় আছে, এইসব তাত্ত্বিক কথা আমরা অনেক বলতে পারবো, কিন্তু দায়টা আসলে ইন্ডিভিজুয়াল। এই ইন্ডিভিজুয়ালকেই ভাবতে হবে। ওই যে ১০ বছর, ওই ১০ বছরকে কাজে লাগাইতে হবে। এবং সারা পৃথিবী এখন সেই জায়গাটায় চলে গেছে। একদম পিরামিডের ওপরে থাকা অ্যাথলেট থেকে শুরু করে পিরামিডের নিচে থাকা অ্যাথলেট, সবাই এখন এই ১০ বছরকে কাজে লাগাইতে ব্যস্ত।
সবাই এখন বুঝে গেছে যে এই 35-36-এর পরে যে বাকি পুরো জীবনটা পড়ে আছে, এটাকে যে কোনোভাবে আমাকে অর্থপূর্ণ করতে হবে। এই সময় টিকে থাকার একটা ব্যবস্থা করতে হবে। আবারও বলি যে পৃথিবীর শীর্ষ ক্রীড়াবিদ যারা মেসি, রোনালদো, ডেভিড বেকহাম, এদের এটা নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। কারণ তারা যে আয় করে ফেলে এটাতে আরও 2-3-4 পুরুষ বিলাসী জীবনযাপন করতে পারবে কিছু না করেই। মানে একদম দুহাতে টাকা উড়ায়ও বিলাসী জীবনযাপন করতে পারবে। ফলে তাদের এটা দুশ্চিন্তা না। তারপরেও কিন্তু তারা ওই যে অবসরের পরের জীবন নিয়ে থাকে। বাকিদের কথা বাদ দেন। বেশিরভাগ খেলোয়াড়ই আজকাল একটা যেটা কমন প্র্যাকটিস করে সেটা ফেনোমেনন। রোনালদো বলেন, এই মেসিও দেখলাম এবছর একটা 3য় ডিভিশনের ক্লাব কিনছে। রাফায়েল নাদালও একটা ক্লাবের মালিক। সবাই এটা করে। এটা একটা ইউরোপে একটা ট্র্যাডিশন। যে কোনো ডিসিপ্লিনের অ্যাথলেট হোক না কেন, তাদের একটা টেন্ডেন্সি থাকে কোথাও একটা ছোট ফুটবল ক্লাবের মালিকানা কিনে রাখা। কারণ ফুটবল ক্লাব হচ্ছে খুব অর্থপ্রসূতি একটা জিনিস। ওখানে আপনি যদি একবার ক্লাবটাকে 3rd ডিভিশন থেকে উপরের দিকে একটু তুলতে পারেন, আপনার ব্র্যান্ডিংটা কাজে লাগান, তাহলে দেখা যাবে জার্সি বেচে বছরে যা ইনকাম হচ্ছে, ওটার যে শেয়ার আপনি পাচ্ছেন ওটা বিরাট একটা অ্যামাউন্ট। এটা ডেভিড বেকহাম আমার মনে হয় সবচেয়ে আইডিয়াল উদাহরণ। ডেভিড বেকহাম যখন ইন্টার মায়ামির মালিকানা কিনলো, তখন সারা পৃথিবী জুড়ে লোকজন তারা নিয়ে হাসাহাসি করছে। ডেভিড বেকহাম তো ওই জেনারেশনের সবচেয়ে বেশি হাসাহাসির শিকার হচ্ছে আসলে আমেরিকায় গিয়েই। আমেরিকায় গেছে কেন? ওইখানে তো খেলা দেখানোর কিছু নাই, লোকজন তারে চিনে না, ভিক্টোরিয়ার স্বামী বলে লোকজন মস্করা করে। তারপরে আবার সে আমেরিকার একটা ক্লাবের মালিকানা কিনছে। আরে ভাই, আমেরিকার লোকজন ফুটবলই চিনে না এখনও, তারা একটা ফুটবল ক্লাব কিনে তোমার লাভ কী? কিন্তু বেকহাম যে কত চতুর একটা কাজ করছে, কত বুদ্ধিমানের একটা কাজ করছে, সেটাই 2024 সালে এসে আপনি টের পাচ্ছেন। সে কী করছে? সে ওয়েট করছে ইন্টার মিয়ামিতে সে আসার জন্য। অন্যদের মতো সে শুধু রিটায়ার করার পরে খেলোয়াড়দের জন্য ওয়েট করে নাই। সে ওয়েট করছে কোথায় একটা বড় ব্র্যান্ড পাওয়া যায়, কোথায় একটা বড় ব্র্যান্ড পাওয়া যায়। সে টার্গেট করে রাখছে মেসিরে, যে মেসি তো একসময় অবসরের কাছাকাছি চলে আসবে, তখন তারে সবচেয়ে কমফোর্ট দিতে পারে আমেরিকা। এই অফারটা নিয়ে যদি আমি ওই সময়টা তার কাছে যাই, যে তোমার সবচেয়ে আরাম দিব এবং সবচেয়ে পয়সা দিব, হয়তো সবচেয়ে বেশি দিতে পারবো না, সবচেয়ে আরাম দিব, এটা বিনিময়ে তুমি এই পাবা। সে মেসিরে কনভিন্স করে ফেলেছে। কালকেই সে একটা মিডিয়াতে বলতেছিল যে যখন পিএসজি ছাড়বে বলে মেসি সিদ্ধান্ত নিল, তখন সে যে কোনোভাবে হোক করে, মেসির সঙ্গে তার এমনিতে সুসম্পর্ক ছিল আগে থেকেই। মেসির বাবা হচ্ছেন হোরে মেসি, উনি হচ্ছে মেসির এজেন্ট। বেকহাম নিজে হোরে মেসির সঙ্গে একটা হোটেলে দেখা করলেন। তো হোরে মেসি বললেন যে ওর হাতে এখন অফার আছে সৌদি আরবের 2টা ক্লাবের, আবার বার্সা ফিরায় নিতে চাচ্ছে, ইতালিয়ান একটা অফার আছে। তো বেকহাম বললেন যে দেখেন, সৌদির ক্লাব নিয়ে আমি চিন্তিত না, সৌদির ক্লাব হয়তো যা দিচ্ছে ওইটার আর্ধেকও আমি দিতে পারবো না, কিন্তু সৌদিতে মেসি যাবে না, সেটা আপনার ছেলেরা আমি যতদূর চিনি যাবে না। কিন্তু আমি টেনশনে আছি যে বার্সায় যাইতে রাজি হয় কিনা, কারণ বার্সা নিয়ে তো অবসেশন আছে। তো তখন হোরে মেসি বললেন যে ঠিক আছে, আমারও তাই মনে হয় যে ও সৌদি যেতে রাজি হবে না, তো আপনার অফারটা নিয়ে তো আমরা আলোচনা করতেছি, আর 2 দিন পরে ও অফিসিয়ালি ডিক্লেয়ার করবে, তার আগ পর্যন্ত আমরা কাউকে কথা দেবো না যে ও বার্সায় যাবে নাকি ইন্টার মিয়ামি আপনাদের অফার নেবে। তো সেই সময় কী করলেন, বেকহাম কী করলেন, এই অফারটাকে লুক্রেটিভ করার জন্য উনি বসলেন অ্যাপেলের সঙ্গে। অ্যাপেল হচ্ছে মেজর সকার লিগের স্পন্সর, আবার মেজর সকার লিগ কর্তৃপক্ষের সঙ্গেও বসলেন। বসে ওনারা ঠিক করলেন যে মেসিরে $1 মিলিয়ন কন্ট্রাক্ট দেওয়া হবে, তারপরে দেওয়া হবে, অ্যাপলের যে 75% ওই 75% একটা শেয়ার দেওয়া হবে। ইউএস মেজর লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তারা বলল যে ওকে মেসির মতো ব্র্যান্ড আনলে আমরা পুরো টুর্নামেন্টটার লেভেল বেড়ে যাবে, লিগটার লেভেল বেড়ে যাবে, ফলে তাকে একটা শেয়ার দেওয়া ওখান থেকে। অ্যাপেল বলল যে তারা একটা বাড়তি শেয়ার দিবে যদি মেসি তাদেরকে কিছু এক্সক্লুসিভ দেন। ওকে, সেটাও হলো। তার মানে 3 ধরনের পাওনা ওখান থেকে হলো। এর বাইরে বেকহামের বিহাইন্ড দ্য মাইন্ড একটা অফার ছিল যে সে ইন্টার মিয়ামির একটা শেয়ার অফার করবে। পুরো প্যাকেজটা তাকে দেওয়া হলো। তারপরেও সেটা সৌদি কর্তৃপক্ষের যে অফার, সৌদির ওই সম্ভবত আল হেলা না আল নাসের কাদের অফার ছিল মনে নেই, তাদের যে অফার তার অর্ধেকে পৌঁছায় না। বেকহাম অফার দিয়ে আলোচনা করে চীনে সম্ভবত ছিলেন না, ইন্দোনেশিয়া কোথায় একটা হোটেলে ঘুমাচ্ছিলেন, ভোর রাতে একের পর এক টেক্সট আসতেছে। হঠাৎ করে বেকহাম দেখলেন তার বাবার ফোন। উনি বাবার ফোন রিসিভ করলেন, তো ওর বাবা বললেন, ডেভিড তুমি জিতে গেছো, মেসি এইমাত্র ঘোষণা দিয়েছে সেই ইন্টার মিয়ামিতে যাচ্ছে। তো ডেভিড বেকহাম বললেন যে আমি বুঝলাম যে অবশেষে আমার ইনভেস্টমেন্ট কাজে লাগতে শুরু করছে। কীরকম কাজে লাগতে শুরু করছে? গল্পটা কেন বলতেছিলাম যে ডেভিড বেকহাম একসময় হাসির পাত্র হয়েছিলেন ইন্টার মিয়ামিতে বিনিয়োগ করে। সেই ডেভিড বেকহাম আজকে $মিলিয়ন বিলিয়ন কামাচ্ছেন শুধু মেসির টি শার্ট বেচে। মেসির কথা বাদ দেন, এরপরে মেসির হাত ধরে এখানে যারা যারা আসছে, জর্ডি আলবা আসছে, সুয়ারেজ আসছে, নেইমারকে আনার কথা চলতেছে, আজকে ম্যাচেডানোরে নিয়ে আসছেন, কোচিংয়ে নিয়ে আসছেন, বুস্কেটসে আনছেন। মেসি বাদ দিয়ে এদের টি শার্ট বেচলেও যে আয় হবে, ওইটাও তো ডেভিড বেকহামের মোট আয় হচ্ছে এখন বেশি। দিস ইজ ইনভেস্টমেন্ট।
এই ধরনের ইনভেস্টমেন্ট টপ লেভেলের ফুটবলাররা, মিড লেভেলের ফুটবলাররা বা অন্যান্য অ্যাথলেটরা করতেছেন এবং তার রিটার্নও পাচ্ছেন। কিন্তু আমাদের দেশে কি দেখতেছি আমরা খেলোয়াড়দের? আমাদের দেশের খেলোয়াড়দের এক্ষেত্রে মানে একটা ভয়ানক যে প্রবণতা, সেটা হচ্ছে তারা সবাই দেবব্রতর মতো একটা অস্থির মানসিকতার, হাতে টাকা পাইলে বিলাসী কিছু কিনে ফেলা। আমি কদিন আগে দেখলাম, মানে আমি নাম নিচ্ছি না, কিন্তু আপনারা যারা ফেসবুক ফলো করেন তারা জানবেন, আমাদের ন্যাশনাল টিমে একেবারেই এখন রাডারের বাইরে থাকা একজন অলরাউন্ডার একটা সম্ভবত মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনছেন এই জাস্ট মাস কয়েক আগে। দেখে খুব ভাল লাগছে, কারণ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছেন, একটা মার্সিডিজ বেঞ্জে বসবেন, এটা তো অনেক আনন্দের ব্যাপার। আমারও ইচ্ছা করে, বা টাকা থাকলে হয়তো আমিও ওইভাবে ভেঙে ফেলতাম। কিন্তু দেখেন, একটা মার্সিডিজ বেঞ্জ কিন্তু ওনার তো কয়েক কোটি টাকা গেছে, আমি জানি না, কিন্তু কোটি টাকার যে উপরে এটা বুঝি। তো এই কোটি টাকা কি মানে আমার ওনার অর্থনৈতিক সামর্থ্য সম্পর্কে আমার যে ধারণা, এটাই সম্ভবত ওনার প্রায় সবটুকু সঞ্চয় ছিল। ফলে এই টাকাটা উনি একটা বিলাসদ্রব্যে ব্যয় করে ফেলছেন, এবং এটা আমাদের ক্রিকেটে কমন সিনারিও, আমাদের ফুটবলার ক্রিকেটারদের কমন সিনারিও। তারা প্রথম যে টাকাটা জমান, এই টাকাটা দিয়ে গাড়ি করেন, বাড়ি করেন। দোষের কিছু নেই, একটা বাড়ি তো করতেই হবে, মাথা গোজার একটা ঠাঁই লাগবে, কিন্তু পুরোটা এই বিলাসিতার পিছনে খরচ করা যাবে না। কারণ আপনি জানেন না, যে ক্রিকেটারটার কথা আমি বললাম, নাম বলতেছি না, ওই ক্রিকেটারটা হয়তো অনুমান করছিলেন যে তার ক্যারিয়ার আরও 8 বছর লম্বা হবে, কিন্তু হচ্ছে না। আমরা সবাই বুঝতেছি যে ওই ক্রিকেটারটা হয়তো আর ন্যাশনাল টিমে কখনোই ফিরবে না, সেক্ষেত্রে তার ক্যারিয়ার অলরেডি গন। তার মানে যে টাকা থেকে সে খরচ করলো, এই টাকাটা আর খুব একটা বাড়ার সম্ভাবনা নাই। 4-5 বছর হয়তো আরও প্রিমিয়ার লিগ খেলবে, আরও 2-3 বছর বিপিএল খেলবে, কত টাকা আর আসবে তা দিয়ে? ফলে টাকার ক্রাইসিসে কিন্তু এই ছেলে পড়তে যাচ্ছে, এই কদিন পরেই পড়তে যাচ্ছে। সেক্ষেত্রে সমাধানটা কী হতো? সমাধানটাকে আমরা তো যে ইন্টার মিয়ামির শেয়ার কিনতে পারবো না, আমাদের অ্যাথলেটরা চাইলেই এটা করতে পারবে না, বা আমাদের দেশে ওরকম পোটেনশিয়াল লাভজনক ক্লাবও এখনও নাই। যদিও এই কালচারটাও শুরু হওয়া উচিত, আমি মনে করি যে আমাদের ক্লাবগুলোরও ওইভাবে নিজেদের সাজানো উচিত, যাতে ক্রিকেটাররা, ফুটবলাররা তাদের এখানে ইনভেস্ট করে, সেই ইনভেস্টেডটা রিটার্ন যাতে পায়। আমাদের ক্লাব তো এক ধরনের ওই যে শো অফ, মানে কিছুদিন আগে এটা ছিল জুয়ার টাকার ক্ষেত্র, তারপরে এটা দানের একটা জায়গা, এভাবে তো হয় না। ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করব যে আসলে ক্লাব স্ট্রাকচার কেমন হওয়া উচিত, সেটা লাভজনক হইতে হবে। লাভজনক হইলে এখানে খেলোয়াড়রাও ইনভেস্ট করতে পারবে, তখন এটা তাদের একটা নিরাপদ ইনভেস্টমেন্টের জায়গা হবে। যতক্ষণ সেটা না হচ্ছে, ততক্ষণ খেলোয়াড়দের তাদের টাকাটার প্রতি মমতা প্রচণ্ড থাকতে হবে, তখনও মমতা থাকতে হবে, এবং বুঝতে হবে হোয়ার টু ইনভেস্ট। সেজন্য কী করতে হবে? দেবব্রতর ভিডিও দেখতে হবে? নট নেসেসারি। আমি তো টাকা পয়সা কিছুই বুঝি না, যা আয় করি তার চেয়ে বেশি ব্যয় করি, লোকজন আরও আমার কাছে টাকা পাবে, এটা হওয়া উচিত না। হ্যাঁ, একটা জিনিস করতে পারেন, যে আমি যা করছি এগুলো সব শুনতে পারেন, কোথাও থেকে শুনে ডিসিশন নিতে পারেন যে এগুলো করা যাবে না। লাইফে সফল হইতে গেলে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে দেবব্রত যা যা করছে এগুলো করা যাবে না। ফলে সেইখানে আপনাকে কী করতে হবে? সুচিন্তিতভাবে ইনভেস্ট করতে হবে। আজকাল বন্ডে ইনভেস্ট, তারপরে আরও কী সবে ইনভেস্টের জায়গা আছে, অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা, যেখান থেকে আপনি ভালো রিটার্ন পাবেন। আর যদি আপনাকে বিজনেসে হেল্প করার মতো কেউ থাকে, যার বিজনেস বুদ্ধি প্রখর, আপনি টাকা নিয়ে লাভ দিয়ে পরে কোনো দালালের খপ্পরে পড়ে শেয়ার বাজারে ইনভেস্ট করে সব খোয়ালেন, বা সাকিবের মতো দুর্নাম অর্জন করলেন, বা গোল্ডের ব্যবসায় ওইভাবে গিয়ে দুর্নাম অর্জন করলেন, বা কাঁকড়ার ঘেরে গিয়ে দুর্নাম অর্জন করলেন, এগুলো ঠিক হবে না। আপনাকে একটা বুদ্ধিমান লোকের আশ্রয় নিতে হবে, যে লোককে আপনিও আস্থায় রাখেন এবং আপনি জানেন যে সেই ইনভেস্টমেন্ট খুব ভালো বোঝে, বা বিজনেস খুব ভালো বোঝে, তার সঙ্গে মিলে আপনি ভালো রেস্টুরেন্ট দেন। যদিও আমাদের এখানে একটা ব্যাড কালচার, প্রায় সবাই দেখি, সব ক্রিকেটার রেস্টুরেন্ট দেয়, 2 দিন পরে লস করে, মানে ভালো পার্টনার খুঁজে পায় না, ভালো বিজনেস বোধওয়ালা লোকের কাছে যায় না। এই জন্য কিন্তু ভালো ভালো কনসালটেন্ট আছেন, আমাদের এখানেই আছেন, যারা বিজনেস বোঝেন, বিজনেস কনসালটেন্সি করেন, তাদের হাতে হাত রাখেন, রেখে একসঙ্গে আগায় যান। এবং ভালো কিছু জায়গা আছে, তো যেমন আমাদের ইমরুল কায়েস আর মিরাজ একটা দারুণ কাজ করছে। মিরাজ একদম ক্যারিয়ারের মাঝামাঝি এখনও, ইমরুল শেষে, দুজনে মিলে একটা ব্যাট কোম্পানি করছে। আমি বলবো এটা একটা ওয়াইজ ডিসিশন। আমাদের এখানে আপনারা শুনলে অবাক হবেন, লোকাল মার্কেটে কিন্তু ক্রিকেট ইকুইপমেন্টের হিউজ একটা বাজার আছে। ক্রিকেট ইকুইপমেন্ট না বললে স্পোর্টস ইকুইপমেন্টের হিউজ 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 বাজার আছে। আমি নিজে একসময় বিজনেসের নামবো বলে ভাবছিলাম, ভাগ্যিস না, আমি নামলে দেখা যেত বিজনেসটাই বন্ধ হয়ে গেছে। আমাদের একজন সাবেক ক্রিকেটার আছেন ফাহিম মুনতাসির সুমিত, ফাহিম ভাই কিন্তু স্পোর্টস ইনস্ট্রুমেন্টের ব্যবসা করে, স্পোর্টস অ্যাক্সেসরিজের ব্যবসা করে বেশ সফল একটা জায়গায় পৌঁছায় গেছেন। আপনারা জানেন আমাদের হকি স্টেডিয়াম কেন্দ্রিক একটা বিশাল বাজার আছে, কারণ আমাদের দেশে লাখের উপরে তরুণ এবং শিশুরা খেলাধুলাতে ব্যস্ত,
ফুটবল ক্রিকেটে ব্যস্ত, তাদের অনেক ইনস্ট্রুমেন্ট কিনতে হয়। তারা তো রিবকের ব্যাট বা এইগুলো বাইরে থেকে এনে এনে এখন কিনবে না। তারা একটা লেভেল পর্যন্ত তারা লোকাল প্রোডাক্টই কেনে, এবং আমাদের রাজশাহী থেকে শুরু করে পিরোজপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় লোকাল প্রোডাক্টগুলো উৎপাদিত হয়, বা অনেকেই ইন্ডিয়া পাকিস্তান থেকে সস্তা মাল আনেন এদের টার্গেট করে। সেই জায়গাটা যদি আমাদের লোকাল কিছু প্রতিষ্ঠান, সুমিত ভাই তো করছেন বিজনেস, মানে কিনে এনে বিক্রি করতেছেন, সুমিত ভাই তো ওই অর্থে প্রোডাকশানে নাই। সেই প্রোডাকশানের জায়গাটায় গেল হচ্ছে আমাদের ইমরুল কায়েস আর মিরাজ। এটা একটা দারুণ জায়গা, দারুণ জায়গা। ওরা যদি এটা ধরে রাখতে পারে, হুটহাট হতাশ হয়ে ছেড়ে না দেয়, শুরুর দিকে তো লাভ পাবে না। অলরেডি ওরা বড় বড় তারকাদের কাছে যাচ্ছে। মিরাজের যেটা বড় গুণ, যে কাউরে অ্যাপ্রোচ করে ফেলতে পারে। বিরাট কোহলি রোহিত শর্মারে দিয়ে বিজ্ঞাপন করায় ফেলছে কেমনে কী করে। এবং একটা মানে রিউমার আছে বিরাট কোহলি নাকি ওর ব্যাট নিয়ে ব্যাটিংও করছে, আমি জানি না সত্যি কিনা, যাই হোক, মানে এগুলো তো সে করতেছে, ব্র্যান্ডিং হচ্ছে। ফলে এই ব্র্যান্ডটা দাঁড়াইতে পারে, দাঁড়াক বা না দাঁড়াক, এই ব্র্যান্ডকে আপনার কে হইতে হবে না, রিবক হইতে হবে না। এই ব্র্যান্ড মোটামুটি ভালো হইলে আমাদের লোকাল মার্কেটে যে চাহিদা, এই চাহিদা মিটাইতে পারলেই দেখবেন এরা একটা মিলিয়নিয়ার কোম্পানিতে পরিণত হয়ে গেছে। এদের আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। ফলে আমাদের ক্রিকেটার, ফুটবলার যারা এখন ক্যারিয়ারের শুরুতে মাঝামাঝি পর্যায়ে আছেন, তারা এরকম ভাবেন যেরকম নতুন কোনো বিজনেস করা যায় কিনা, যেটা আপনার এক্সপার্টাইজের খুব কাছাকাছি, এরকম কিছু করেন যেটা আপনাকে অবসর জীবনটা নিশ্চিত করবে। আর তা না হলে ইনভেস্টমেন্টে যান, ভালো ইনভেস্টমেন্টে যান। একটা বাড়ি করেন ঠিক আছে, কিন্তু বাকিটা মার্সিডিস কিনে ব্যয় করেন না। এই জিনিসটা আপনাদেরকে শেষ পর্যন্ত আমাদের আবার ওই কন্টেন্ট বানাইতে বাধ্য করে যে অসহায় অমুকের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। এটা করতে আমাদের খুব কষ্ট লাগে। একসময় আপনারা দেশের নায়ক থাকেন, পরে আপনাদের নিজেদের জীবন চালাইতে কষ্ট করতে হয়। পরিবারে একজন অসুস্থ হইলে আপনাদের সব বেচে দিতে হয়, ওই বিলাসী জিনিসগুলো সব বেচে দিতে হয়। এটা তো ভালো জীবন না। সারা পৃথিবী বদলাচ্ছে, আশা করি আপনারাও বদলায় যাবেন। সেই একটা সময়ের অপেক্ষায় থাকলাম। সবার জন্য ভালোবাসা।